আমরা এই চ্যানেলে এসএসসি জিডি কনস্টেবলের যে প্রিভিয়াস ইয়ারের পেপার, ম্যাথের পেপার, সেগুলো সলভ করছিলাম। আজকে আমাদের ক্লাসের সংখ্যা 6। এর আগে আমরা 5টা ক্লাস শেষ করেছি। 30শে মার্চ 2024-এর যে ফার্স্ট শিফটের ম্যাথের প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো আজকের এই ক্লাসে আমরা সলভ করব। প্রথম প্রশ্ন আমরা দেখে নেব। প্রথমটা কি দেওয়া আছে? অমর, সমর ও উমেশ মিলে 15 দিনে একটি বই শেষ করতে পারেন। অমর ও সমর একসঙ্গে সম্পূর্ণ করতে পারেন 30 দিনে। একই বই উমেশ একাই কত দিনে শেষ করতে পারবেন? তিনজন বন্ধুর কথা বলা আছে। কে কে? এ ফর অমর, অমর, এস ফর সমর আর ইউ ফর উমেশ। তাহলে অমর, সমর, উমেশ তিনজনে 15 দিনে একটা বই শেষ করে। তার মানে কি? তার মানে হচ্ছে অমর প্লাস সমর প্লাস উমেশ, এদের টাইম লাগছে কত? 15 দিন। এবার কি বলেছে যে অমর আর সমর একসঙ্গে 30 দিন, তার মধ্যে আবার অমর প্লাস সমর একসঙ্গে 30 দিনে শেষ করে বইটা। তাহলে এখান থেকে আমি বইয়ের যে টোটাল ওয়ার্ক সেটা পেয়ে যাব, বা বইয়ের পাতার সংখ্যা বলি বা টোটাল ওয়ার্ক যাই বলি না কেন। তাহলে 15 আর 30-এর এলসিএম কত? 30, লসাগু 30, 15 দুগুণে 30, 30 একে 30। তার মানে অমর, সমর আর উমেশ তিনজনের এফিসিয়েন্সি কত? 2। তার মধ্যে অমর আর সমরের মানে অমর আর সমরের এফিসিয়েন্সি 1। তাহলে উমেশের এফিসিয়েন্সি কত? 2-এর থেকে 1 বাদ দেবো। তার মানে উমেশের এফিসিয়েন্সি হচ্ছে 1, ক্ষমতা হচ্ছে 1। এবার কি বলেছে? একাই বই উমেশ কত দিনে শেষ করবে? তাহলে বইয়ের টোটাল ইউনিট কত? 30, আর উমেশের ক্ষমতা 1, 1 দিয়ে 30কে কাটলে 30 সঠিক উত্তর, অপশান সি কারেক্ট অ্যান্সার। পরেরটা, এটা 2-এরটা। নিরাজ ধীরাজের চেয়ে 4 গুণ দক্ষ এবং তারা একসাথে 44 দিনে একটা কাজ শেষ করে। কতদিন হবে নিরাজ একাই কাজটা শেষ করতে নেবে? মানে নিরাজ ওই কাজটা একা কত দিনে করবে? কি বলছে? যে নিরাজ ধীরাজের চেয়ে 4 গুণ দক্ষ। তাহলে আমি যদি দক্ষতার অনুপাত নিই দুজনের, কে কে আছে? একজন হচ্ছে নিরাজ এবং একজন ধীরাজ। এন ফর নিরাজ, ডি ফর ধীরাজ। তাহলে নিরাজ ধীরাজের চেয়ে 4 গুণ দক্ষ। তার মানে ধীরাজ যদি 1 হয় দক্ষতায়, নিরাজের দক্ষতা কত? 4। তাহলে দক্ষতার অনুপাত যেটা হবে, সময়ের অনুপাত তার উল্টো হবে। যার দক্ষতা বেশি তার টাইম কম, আর যার দক্ষতা কম তার টাইম বেশি। তাহলে সময়ের অনুপাতটা হবে 1:4, উল্টে যাবে এটা। এবার কি বলেছে? যে তারা একসাথে 44 দিন একটা কাজ শেষ করে। তাহলে এখান থেকে টোটাল ওয়ার্কটা যদি বের করি, টোটাল ওয়ার্কটা কি করে পাবো? না, 44 দিনে তারা একসাথে কাজটা শেষ করে। তাহলে 44 দিন গুণ তাদের যে টোটাল এফিসিয়েন্সিটা কত? 4 আর 1-এ 5, 4 আর 1-এ 5, টোটাল এফিসিয়েন্সি 44 গুণ 5, টোটাল এফিসিয়েন্সি 4 আর 1-এ 5। তাহলে টোটাল ওয়ার্কটা কত? 44 গুণ 5, এইটাই টোটাল ওয়ার্ক। এই কাজটা যদি এবার নিরাজ একা শেষ করতে যায়, তাহলে নিরাজের কতদিন টাইম লাগবে? তাহলে নিরাজের ক্ষমতা কত? নিরাজের ক্ষমতা 4, এইটাকে 4 দিয়ে ভাগ করব, টোটাল ওয়ার্ককে তার এফিসিয়েন্সি বা ক্ষমতা দিয়ে ভাগ করব, তাহলে টোটাল দিনটা বেরিয়ে যাবে। 4 11-তে 44, 5 11-তে 55, তাহলে 55 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি কারেক্ট অ্যান্সার। পরেরটা, 7 সংখ্যার একটি সেটের গড় 18। তাহলে 7টা সংখ্যার একটা সেটের গড় হচ্ছে 18। যদি একটি সংখ্যা বাদ দেওয়া হয় তাহলে গড় 15 হয়ে যায়। তাহলে সেই অপসারিত সংখ্যাটা কত? তাহলে বলেছে 7টা সংখ্যার গড় কত? 18। তাহলে টোটালটা কত? 26। 7 18-তে 126। তার মধ্যে থেকে যদি একটা সংখ্যাকে বাদ দিই, তাহলে 6টা সংখ্যার গড় কত? 15 হয়ে যায়। 6 15-তে 90। তাহলে বাদ দিয়েছি কত? 6, 9 3 হলে 12, 36। খুবই সহজ, অপশন সি কারেক্ট অ্যান্সার। পরেরটা, যখন একটি সংখ্যা ক্রমান্বয়ে 15, 80% এবং 44% হ্রাস পায়, তখন এটি হয়ে যায় 19,992। সংখ্যাটি কত? মানে কি বলছে? কোন একটা সংখ্যা ফার্স্টে 15%, 18%, 80% এবং 44% হ্রাস পায়, তখন সংখ্যাটা কত হয়ে যায়? তখন সংখ্যাটা হয়ে যায়
992। তাহলে এই মানগুলো হ্রাস পাওয়ার আগে সংখ্যাটার মানটা কত ছিল? তাহলে ধরি এই মানগুলো হ্রাস পাওয়ার আগে সংখ্যাটার মান ছিল x, তাহলে x ইন্টু 15% যদি হ্রাস পায় তো কত হচ্ছে? 85/100। পরে যদি 80% হ্রাস পায় তাহলে 80% হ্রাস পেলে কত থাকে? 20% বেঁচে থাকে, 20/100। এবং পরে 44% হ্রাস পাচ্ছে, তার মানে 56/100 বেঁচে থাকছে। এইটারই মান হচ্ছে 19,992। সুতরাং তাহলে এক্স এর মানটা কত, আসল সংখ্যাটা কত ছিল? তার মানে কি এইগুলোতে এবার কাটাকাটি করতে হবে, 0 0 কাটে, 5 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে 2 1 2 5 2 10, 5 17 85, 4 14 56, 4 25 100। তাহলে কি পাচ্ছি? 14 গুণ 17 আর নিচে 100 গুণ 25। তাহলে এইটা যদি এই পাশে চলে আসে উল্টে যাবে, 19,992 গুণ 25 আর 100টা উপরের দিকে চলে যাবে এবং নিচে চলে আসবে 17 গুণ 14, 17 গুণ 14। তাহলে এবার কত দিয়ে কাটে? 17 দিয়ে পুরো এটাকে যদি কাটি, 17 1 17, 2 হলে 19, 29, 17 1 17। এটা পুরোপুরি 1176 দিয়ে কেটে যায়, 1176। তাহলে 1176কে এবার যদি 14 দিয়ে ভাগ করি, 1176কে যদি 14 দিয়ে ভাগ করি কত আসে? 84 আসে। তাহলে নিচে কিছু থাকছে না, উপরে কি থাকছে? 25 গুণ 100 গুণ 84। তাহলে 25 গুণ 100 গুণ 84 কত বেরোয়? এটা বেরোয় 21210000। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার, অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরেরটা, যদি 5t + 3u is to 5t - 3u equal to 5:3 হয় তাহলে t/u এর মানটা কত? খুবই সহজ দিয়েছে এটা। তাহলে 5t + 3uটা উপরে চলে গেল অনুপাতের প্রথম অংশটা, দ্বিতীয় অংশটা নিচে চলে আসলো। 5t - 3u ইকুয়াল টু 5 উপরে 3 নিচে। এবার কি করা যেতে পারে? আর গুণ ক্রস মাল্টিপ্লিকেশন, 3 দিয়ে এদিকে যদি গুণ করি 3 5 15, বা 5 দিয়ে গুণটা আগে করি, এই পাশের গুণটা আগে করে দিই। 5 5 25t মাইনাস 3 5 15u ইকুয়াল টু 3 5 15t প্লাস 3 3 9u। তাহলে টিগুলোকে একদিকে নিয়ে আসি, 25টির থেকে 15টি যদি এইদিকে চলে আসে 10 হয়ে যাবে মাইনাস হয়ে, তাহলে 10টি আর 15টা ইউ যদি এইদিকে চলে যায় এদিকে গেলে প্লাস হয়ে যাবে, 9 আর 15তে 24, তাহলে 24 ইউ হয়ে যাবে 24 ইউ। তাহলে দুটোর অনুপাত চেয়েছে এবার, তাহলে t/u যদি করি, তাহলে কি পাচ্ছি? ইউ এর 24টা উপরে আর টি এর 10টা নিচে, 2 দিয়ে কাটলে 12 দুগুণে 24, 2 দিয়ে 5 দুগুণে 10। তাহলে t/u ইকুয়াল টু 12:5। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 12:5। পরেরটা, 540 মিটার লম্বা একটি সেতুর বিপরীত প্রান্তে দুটি ছেলে দাঁড়িয়ে আছে। যদি তারা প্রত্যেকের দিকে হাঁটা শুরু করে, অন্যটি একটি সময়ের যথাক্রমে অন্যটি একই সময়ে যথাক্রমে 18 মিটার পার মিনিট এবং 12 মিটার পার মিনিট গতিতে, তারপরে কত সময় পর তারা একে অপরের সঙ্গে দেখা করবে? তার মানে কি বলছে? এরকম একটা সেতু আছে, যার দৈর্ঘ্য কত? যার দৈর্ঘ্য 540 মিটার। এই সেতুর এই প্রান্তে একটা ছেলে দাঁড়িয়ে আছে, এই প্রান্তে একটা ছেলে দাঁড়িয়ে আছে, দুজনের দিকে আসছে। এবার একজনের স্পিড কত? একজনের স্পিড হচ্ছে 18 মিটার পার মিনিট, আরেকজনের স্পিড কত? 12 মিটার পার মিনিট। এবার কি বলছে যে তারা কত সময় পর, মানে কত সময় দুজনকে দেখা করবে? তাহলে দুজন
বিপরীত দিকে আসছে, তাহলে বিপরীত দিকে যদি যাই স্পিডটা কী করতে হয়, যোগ করে দিতে হয়। এখানে স্পিড যদি যোগ করি 12 আর 18 স্পিড যোগ করলে কত, 30। 18 যোগ 12 মানে 30 মিটার পার মিনিট স্পিড পেয়ে যাচ্ছি, 30 মিটার পার মিনিট। এবার টোটাল ডিস্টেন্স কত, 540 মিটার। 540কে যদি 30 দিয়ে ভাগ করি কত বেরোয়, 3 18 54। তার মানে 18 মিনিটে তারা দুজনকে দেখা করবে। এটাই সঠিক উত্তর, অপশান এ কারেক্ট অ্যান্সার। পরেরটা সরল দিয়েছে একটা, 2 গুণ 4 যোগ 6 বিয়োগ 5। তাহলে এখানে কার কাজ করতে হবে, ফার্স্ট ব্র্যাকেটে কাজ আগে, 6 4 10 বিয়োগ 5, বিয়োগের থেকে গুণের কাজটা আগে হয়। 10 দুগুণে 20 বিয়োগ 5 15 অ্যান্সার। পরেরটা, কোনো বস্তুর চিহ্নিত মূল্য 2500 টাকা এবং বিক্রয় মূল্য 1800 টাকা হলে ছাড়টা কি। তাহলে কোনো একটা বস্তুর চিহ্নিত মূল্য কত, 2500 টাকা এবং বিক্রয় মূল্য 1800 টাকা হলে ছাড়টা কত। তাহলে 2500 টাকার জিনিসটা গায়ে লেখা দাম 2500 টাকা, এইটাকে বিক্রি করছে কত টাকা, 1800 টাকায়, ছাড় দিচ্ছে কত, 700 টাকা। তাহলে 700 টাকা ছাড় দিচ্ছে কত টাকাতে, 2500 টাকাতে। 100 টাকায় ছাড় কত, পার্সেন্টেজে কত, 0 0 কাটে। 25 দিয়ে 700কে কাটলে, বা এই 0 0 যদি কাটতাম, কাটাকাটিটা যদি এই রকম করতাম যে 700-র এই দুটো জিরো কাটে, 25 4 25 100, 4 7 28% ছাড়, এটাই কারেক্ট অ্যান্সার। পরেরটা, 7200 টাকা পি কিউ আর এর মধ্যে এমনভাবে ভাগ করা হয় যাতে পি এর অংশের 6 গুণ কিউ এর অংশের দ্বিগুণের সমান হয়, আর এর শেয়ারের 3 গুণের সমান। তাহলে কি বলছে, তিনজন আছে পি কিউ আর, এই পি কিউ আর এর মধ্যে 7200 টাকাকে ভাগ করতে হবে কি অনুপাতে, না পি এর অংশের 6 গুণ মানে 6p, কিউ এর অংশের দ্বিগুণ 2q, এবং এটা আর এর অংশের 3 গুণের সমান 3r এর সমান। তাহলে সমান বলেছে, মাঝখানে সমান চিহ্ন দেবো। এবার পি কিউ আর যদি অনুপাত এখান থেকে বের করি, অনুপাতটা কি করে পাবো, না এখানে যে সংখ্যাগুলো দিয়েছে 6 2 3, এদের নিয়ে নেব এলসিএম মানে লসাগু নিয়ে নেব। 6 3 2 এর লসাগু কত, 6 বেরোবে। তাহলে 6 দিয়ে, তাহলে এই 6 দিয়ে এই লসাগু 6কে ভাগ করব, 6 দিয়ে 6কে ভাগ করলে কত আসবে, 1। তাহলে পি এর মান 1। কিউ এর সাথে 2 আছে, 2 দিয়ে 6কে ভাগ করলে কত, 3। তাহলে কিউ এর অনুপাত 3। আর এর সাথে 3 আছে, 3 দিয়ে 6কে ভাগ করলে 2, তাহলে আর এর অনুপাত 2। তাহলে পি ইস টু কিউ ইস টু আর কত পেলাম, 1:3:2। তাহলে এবার কি বলেছে যে কিউ এর ভাগটা কত, তাহলে কিউ এর ভাগটা কত, 3। 3/3 আর 2 5 আর 1 6, মানে 6 মধ্যে 3, তাহলে 7200-র মধ্যে কত, এইটা বের করতে হবে। 3 দুগুণে 6, 2 দিয়ে 36 দুগুণে 72, 3600 টাকা। অপশান বি কারেক্ট অ্যান্সার। এই যে পি কিউ আর, এটা বের করার আরও একটা টেকনিক আছে, কেউ যদি না বোঝে এরকমটা, তাহলে এরকম পাশে বলে দিচ্ছে এই জায়গাটায়, 6p ইকুয়াল টু 2q ইকুয়াল টু 3r দেওয়া আছে। এখান থেকে পি ইস টু কিউ ইস টু আরটা আমাকে যদি বের করতে হয়, তাহলে কী করতে হবে, পি এর সাথে 6 আছে, তাহলে 6টা পি এর ক্ষেত্রে গুণ হবে না, বাকি যে কিউ এর 2 এবং আর এর 3 পি এর ক্ষেত্রে সেইটা গুণ করব। তাহলে পি এর ক্ষেত্রে গুণ হবে 3 গুণ 2 গুণ 3। কিউ এর সাথে কি আছে, কিউ এর সাথে 2 আছে, 2 কিউ আছে, তার মানে কিউ নিজের ক্ষেত্রে 2টা গুণ হবে না, এই 6 আর 3 গুণ করতে হবে। তাহলে 6 গুণ 3। আর এর সাথে কি আছে, আর এর সাথে 3 আছে, তাহলে 3 আর এর ক্ষেত্রে গুণ হবে না, বাকি কিউ এর 2 আর পি এর 6 গুণ হবে, 2 গুণ 6। তাহলে কি পেলাম এখান থেকে, 3 দুগুণে 6 ইস টু 3 6 18 ইস টু 6 দুগুণে 12। একে আবার 2 দিয়ে কাটলে, 2 দিয়ে সবাইকে যদি অনুপাতগুলোকে কাটি, 2 দিয়ে 3 দুগুণে 6, 2 দিয়ে 9 দুগুণে 18, 2 দিয়ে 6 দুগুণে 12। বা এটাকে যদি একবারে 6 দিয়ে কেটে দিই সব থেকে ভালো হবে, 6 দিয়ে যদি কাটি তাহলে কি পাচ্ছি, 6 1 6, 3 6 18, 6 দুগুণে 12, সে অনুপাতটা 1:3:2 আসবে। পরেরটা, চক্রবৃদ্ধি সুদ যেটা বার্ষিক চক্রবৃদ্ধি এবং একটি
পরিমাণের উপর সরল সুদের মধ্যে পার্থক্য 2 বছরের জন্য বার্ষিক 30% হারে 5,400 টাকা। তাহলে যোগফল কত? এখানে যোগফল মানে সামটা কত, মানে প্রশ্নটা কি বলছে যে কোনো একটা টাকা চক্রবৃদ্ধি সুদে খাটানো হলো এবং ওই একই টাকাকে সরল সুদে খাটানো হলো 5 বছরের জন্য এবং 30% সুদের হারে। তাহলে 5 বছর পর তাদের মধ্যেকার যে ডিফারেন্স সেটা যদি 2 বছর পর তাদের মধ্যেকার ডিফারেন্স যদি 5,400 টাকা হয়, তাহলে আসলটা কত ছিল? তাহলে আসল যদি আমি পি টাকা ধরি, এক্ষেত্রে আসল যদি পি টাকা ধরি, পি টাকা টাইম কত? টাইম হচ্ছে 2 বছর, টাইম 2 বছর। সুদের হার কত? সুদের হার হচ্ছে 30%। এবং দুটো সুদের মধ্যে ডিফারেন্স কত? 5,400 টাকা। এইটা দেওয়া আছে প্রশ্নে। তাহলে এবার বলেছে যে আসলের মানটা কত। যাই হোক, তাহলে আসল যদি পি হয়, আসল পি 30% সুদের হার, 2 বছরের সুদটা কত আসবে? পি ইন্টু 2 ইন্টু 30 বাই 100 জিরো জিরো কাটে, 2 দিয়ে 5 দুগুণে 10। তাহলে 3p বাই 5, এইটা হচ্ছে সরল সুদের মান 2 বছরে 30% হারে। এবং চক্রবৃদ্ধি সুদ যেটা বলেছে 30%কে আমি যদি এরকম ভাবে লিখি 30/100, জিরো জিরো কেটে দিই, তার মানে কি 10, 3 বেড়ে হবে 13, আবার 10, 2 বছর কাজ করছে, 10 বেড়ে হবে 13। তাহলে 10 গুণ 10 100, 13 তোর 169। তাহলে এখানে সুদটা কত? এখানে সুদ 69। তাহলে এই জায়গাটায় ফার্স্টে যে সরল সুদটা বের করলাম, এক্ষেত্রেও আমি আসলটাকে 100 ধরে নেব বোঝার সুবিধার্থে, যেহেতু এখানে 100 সাপেক্ষে বেরোচ্ছে, চক্রবৃদ্ধি সূত্রে 100 সাপেক্ষে বেরোচ্ছে। তাহলে পি এর মানটা আমি আমার বোঝার সুবিধার্থে 100 ধরে নিচ্ছি এখানে। তাহলে পি এর মান যদি 100 হয়, টাইম হচ্ছে 2 বছর, সরল মানে 30% হারে, সরল সুদের মানটা কত? 100 কাটে, 30 দুগুণে 60%। তাহলে সরল সুদে যে টাকাটা 60% হয়, চক্রবৃদ্ধি সুদে সেটা কত পার্সেন্ট হয়? 69%। তাহলে ডিফারেন্স কত? 9%। তাহলে 9 এর ডিফারেন্স মানে 9%-এর মানটা কত দেওয়া আছে? 5400। 9%-এর মান 5400। তাহলে যে কোনো টাকা মানে 100%, আসল সবসময় 100% হয়। তাহলে 100%-এর মানটা কত? 9-এর সাথে কত গুণ হয়েছে? এটা 6 গুণ, মানে 600 গুণ করেছে। এখানেও 600 গুণ হবে। তাহলে 600 যদি গুণ হয়, 60000 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যে 60,000 টাকাটাই হচ্ছে আসল। একটি আর্টিকেলের কস্ট প্রাইস যদি তার বিক্রয় মূল্যের 80% হয়, তাহলে শতকরা লাভ কত? তাহলে একটা আর্টিকেলের কস্ট প্রাইস আর সেলিং প্রাইস দুটো প্রাইস হয়। কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য, সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য। কি বলেছে? একটি আর্টিকেলের কস্ট প্রাইস যদি তার বিক্রয় মূল্যের 80% হয়, তার মানে বিক্রয় মূল্য নিজে যদি 100% হয়, তার সাপেক্ষে কস্ট প্রাইসটা কত? 80%। মানে 80 টাকায় কেনা, 100 টাকায় বিক্রি, লাভ কত? প্রফিট হচ্ছে 20 টাকা। প্রফিটটা কত? প্রফিট হচ্ছে 20 টাকা। 20 টাকা কত টাকাতে? 80 টাকাতে 20 টাকা। তাহলে 20 টাকা লাভ হয়েছে 80 টাকাতে। 80 কেন না? কস্ট প্রাইস যেহেতু 80, আর লাভ লস সবসময় কস্ট প্রাইসের উপর ডিপেন্ড করে। তাহলে 20 টাকা লাভ হয়েছে 80 টাকাতে, 100-তে কত? 20, 4 20-তে 80, 4 25-এ 100, 25% প্রফিট। অপশান ডি কারেক্ট অ্যান্সার। সরল দিয়েছে একটা, 4 12 - 10 প্লাস 42 17 ডিভাইডেড বাই 3 প্লাস 4। তাহলে বদমাসের রুল অনুযায়ী ব্র্যাকেটের কাজ আগে। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি কি আছে? 12 বিয়োগ 10 যোগ 42 যোগ 17। তাহলে এখান থেকে কি কি পাচ্ছি? 42 আর 12 দুটো আগে যোগ করে নিই। 42 আর 12, 2 আর 2 4, 4 আর 1 5, 54। 17 আর 10-এ 27। তাহলে 54 বিয়োগ 27 কত? 27 দুগুণে 54, 57 পাবো।
এবার 4 আর এই ব্র্যাকেটের মাঝে কিছু নেই মানে কি আছে, এখানে একটা এর আছে, তাহলে 4 এর 27 লেখা যেতে পারে, ভাগ 3 যোগ 4। এবার 4 এর 27 বলেছে, বদমাশের রুলে কি আছে, অফের কাজ আগে, BOD MAS, তাহলে ফার্স্টে বন্ধনীর কাজ হয়ে গেলে তারপরে অফের কাজ, তাহলে এখানে অফের কাজটা করতে হবে, তারপরে ভাগের কাজ, তাহলে ভাগের কাজটা কিন্তু আগে করা যাবে না, এটা অফের কাজ করতে হবে। 4 27 কত, 108, 108 ভাগ 3 যোগ 4, 3 দিয়ে 108কে ভাগ করলে কত, আবার 3 3 9, 1 হলে 10, 18, 318, 36, 36 যোগ 4 কত, 40 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কি বলছে, 1 কেজি চিনির দাম 34% বৃদ্ধি পেয়েছে এবং এখানে ডাই হবে, তাই হবে, তাই 51 টাকা বৃদ্ধি পেয়েছে, নতুন দামটা কত? তাহলে কি বলেছে, 34% বেড়েছে, 34% বাড়াতে কত টাকা বেড়ে গেছে, 51 টাকা বেড়েছে, তার মানে 34-এর মানই 51, 34-এর মান যদি 51 হয়, 34-এর মান যদি 51 হয়, 100%-এর মান কত, তাহলে 100 উপরে 34 নিচে গুণ 51, 17 দিয়ে কাটলে 17 দুগুণে 34, 3 17-তে 51, 2 দিয়ে 50 দুগুণে 100, 3 50-এ 150, 150। যে কোনো জিনিসের দাম হচ্ছে 100% নিজের কাছে, এই জন্যে তাহলে নতুন দামটা কত, তাহলে নতুন দামটা হচ্ছে 150-র সাথে আরও কত যোগ করতে হবে, 51 যোগ করতে হবে, 150 প্লাস 51 মানে 201 টাকা। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরেরটা একটা সরল দেওয়া আছে, সরলটা একবার লিখছি এখানে, 81 অফ মানে এর, 81 এর 44 বিয়োগ 11 যোগ 2 ভাগ 44 ভাগ 22 যোগ 5 এর মানটা কত? তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে, 44 বিয়োগ 11 33, 33 যোগ 2 35, এখান থেকে 35 পাচ্ছি, 35-এর 81 ভাগ, আবার ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করতে হবে, ফার্স্ট ব্র্যাকেটে যোগ আর ভাগ দেওয়া আছে, যোগের থেকেও ভাগের কাজটা আগে করতে হয়, এই ভাগটা আগে হবে, তাহলে 22 দুগুণে 44, 2 যোগ 5, পরের লাইনে কি আসবে, পরের লাইনে আবার সেই ফার্স্ট ব্র্যাকেটের কাজ যদি আগে করতে হয়, এটা যা আছে সেম থাকবে, 81 এর 35 ভাগ 5 আর 2 7, এইবার কি পাচ্ছি, ভাগ দেওয়া আছে আর এর দেওয়া আছে, ভাগের থেকেও এর কাজটা আগে আমরা জানি বদমাশের রুল অনুযায়ী, তাহলে 35 গুণ 81, গুণের কাজটা আগে করতে হবে, তাহলে গুণটা এইরকম, 35 গুণ 81, 35 গুণ 81 ভাগ 7, তো এটাকে যদি 7 দিয়ে ভাগ করে দিই, 5 7 35, 5 1 5, 5 8 40, 405 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি কারেক্ট অ্যান্সার। একজন দোকানদার তার পণ্য 20% মার্ক করার পরে 12% লাভে বিক্রি করে, ছাড়ের মানটা কত? তাহলে কস্ট প্রাইস, মার্ক প্রাইস, সেলিং প্রাইস, প্রফিট প্রাইস। তাহলে কস্ট প্রাইস যদি 100% হয়, লাভ করেছে কত, 12 টাকা, এবং 20% বাড়িয়ে লিখেছে, 20% মার্ক করেছে মানে কি 20% বাড়িয়ে লিখেছে, তাহলে 100 টাকাটা 120 টাকা লিখেছে, বিক্রি করেছে কত, 112 টাকা, এবং লাভ করেছে 12 টাকা। 100 টাকার জিনিসটা ফাইনালি 112 টাকাতে বিক্রি করেছে, তাই 12 টাকা লাভ হয়েছে। এটা গায়ে লিখে রেখেছিল কত, 120 টাকা, বিক্রি করেছে 112 টাকাতে, ছাড় দিয়েছে কত, 8 টাকা, তাহলে 8 টাকা ছেড়েছে কত টাকাতে, 120 টাকাতে, 100-তে কত ছাড়বে, তাহলে 4 0 0 কাটে, 4 দিয়ে 4 দুগুণে 8, 4 3 12, 10 দুগুণে 20, 20/3 মানে কত, 6.66%। অপশান বি কারেক্ট অ্যান্সার, 6.66%, এটাই কারেক্ট অ্যান্সার। আটত্রিশটি কলমের গড় মূল্য 25 টাকা, যদি 8টি নতুন কলম যোগ করা হয় তাহলে গড় দাম বাড়ে 8 টাকা। তাহলে কি যে 8টি নতুন কলমের মোট দাম, তাহলে বলছে 8টা নতুন কলমের মোট দামটা কত।
38টা কলমের গড় মূল্য কত দেওয়া আছে? 38টার গড় মূল্য দেওয়া আছে 25 টাকা। এবার 8টা যদি অ্যাড করা হয় তার সাথে, তাহলে 38 আর 8 কত? 46। 46টার গড় দাম কত হয়ে যায় না 4 বাড়ছে, 25 আর 4 29 হয়ে যায়। তাহলে কটা নতুন কলম অ্যাড করছি? 8টা। এই যে 8টা নতুন কলম অ্যাড করছি, এর ফলে সকলের গড় কত বাড়ছে? 4 বাড়ছে। 25 থেকে 29 হলো, কত বাড়লো? 4 বাড়লো। তাহলে 4 বাড়ছে কতজনের? এই যে 4 গড় বাড়লো, আগের 38 এবং পরের 8, টোটাল 46 জনের 4 বাড়ছে। তাহলে 46 জনের যদি 4 বাড়ে, টোটাল বাড়ে কত? 4 6 24, 4 হাতে 2, 4 4 16, 2 18, 184 বাড়ে। তার মানে নতুন যে 8টা কলম অ্যাড করা হচ্ছে, ওই 8টা কলম টোটাল কিন্তু 184 বেশি নিয়ে আসছে। তার মানে ওই 8টা কলম আগের যে অ্যাভারেজ 25, প্রত্যেকের 25 করে তো আনছে। তাহলে এক একজন যদি 25 করে নিয়ে আসে, 8 জনে কত নিয়ে আসছে? 8 25 200 নিয়ে আসছে, এবং তার সাথে অতিরিক্ত আরও এই 184 নিয়ে আসছে, যার কারণে কিন্তু সকলের যে অ্যাভারেজ সেইটা বেড়ে যাচ্ছে। তাহলে 8 25 কত? 8 25 200 যোগ 184, মানে 384 হচ্ছে ওই 8টা কলমের টোটাল দাম। এবার এইভাবে যদি কারোর কঠিন বলে মনে হয়, তাহলে ওই গুণ করে করে বের করতে হবে যে 38টা কলমের গড় দাম 25 টাকা, তাহলে 38টা কলমের টোটাল দাম কত? টোটাল দাম এখান থেকে বেরোবে 38 গুণ 25, 5 8 40 শূন্য হাতে 4, 3 5 15 4 19, 190, 38 দুগুণে কত? 8 দুগুণে 16, 6 হাতে 1, 3 দুগুণে 6 1 7 76, তাহলে 0 9 6 15 5 হাতে 1, 7 রেখে 8 রেখে 9, 950 টাকা। তাহলে 38টা কলমের টোটাল দাম 950, 46টা কলমের গড় দাম 29 টাকা। 46টা কলমের মোট দাম কত? তাহলে 46 গুণ 29, 6 9 54, 4 হাতে 5, 4 9 36 আর 5 41, 414, 6 দুগুণে 12, 2 হাতে 1, 4 দুগুণে 8 1 9, 92, 4 2 আর 1 3, 9 আর 4 13, 1334। এবার 1334 থেকে 950 বাদ দিতে হবে। 1334 থেকে 46টার দামের থেকে 25টার দাম বাদ দিতে হবে, তাহলে 8টার দাম বেরিয়ে যাবে এখান থেকে। 950 যদি বাদ দিয়ে দিই, 4 5 আছে কত হলো? 13, 8 হলে 13, হাতে 1, 10, 3 হলে 13, 384, সেই একই উত্তর আসবে, কিন্তু এক্ষেত্রে খাটতে হবে বেশি। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরেরটা, 50টি জুতো 85 টাকায় বিক্রি করলে একজন ব্যক্তির 15% লাভ 15% ক্ষতি হয়। 50টা জুতোর বিক্রয় মূল্য কত হওয়া উচিত যদি 35% মুনাফা অর্জন করেন? মানে কি বলছে যে 50টা জুতো যদি 85 টাকায় বিক্রি করে, এক্ষেত্রে 15% লস হয়ে যায়। তাহলে ওই 50টা জুতোকে যদি 35% লাভে বিক্রি করতে হয়, কত টাকায় বিক্রি করতে হবে? তাহলে এখানে জুতোর সংখ্যা সেম, জুতো নিয়ে কোনো চিন্তা নেই, মানে দুটো ক্ষেত্রেই 50টা জুতো। তার মানে 85 টাকায় যদি বিক্রি করে, 85 টাকায় যদি বিক্রি করে কত পার্সেন্ট ক্ষতি হয়? 15% ক্ষতি হয়। তাহলে 85 টাকার যে ক্রয় মূল্য, তার সাপেক্ষে, মানে 50টা জুতোর যে ক্রয় মূল্য, তার সাপেক্ষে এই 85টা 15% ক্ষতি হচ্ছে, মানে 85%-এর সমান। কেন 85%-এর সমান? কারণ 100 টাকায় যদি কেনা থাকে, 15 টাকা যদি ক্ষতি হয়, তাহলে বিক্রয় মূল্য কত হয়? 85 টাকা। তাহলে কস্ট প্রাইসের সাপেক্ষে, কস্ট প্রাইস নিজে যদি 100% হয়, সিপি নিজে যদি 100% হয়, তাহলে সেলিং প্রাইসটা এখানে কত? 85%। তার মানে কস্ট প্রাইসের সাপেক্ষে এইটা 85% সেলিং প্রাইস। এবার সেলিং প্রাইস এখানে কত বলে দিয়েছে? 85 টাকা। তার মানে 85 টাকাটা 85%-এর সমান। এর সঙ্গে যদি 100% গুণ দিই, 100% হচ্ছে কস্ট প্রাইস, তাহলে কস্ট প্রাইসটা কত? 85 85 কাটে 1 দিয়ে, তাহলে 100 গুণ 1, 100। তাহলে এক্ষেত্রে 50টা জুতোর কস্ট প্রাইসটা কত? 100 টাকা। কস্ট প্রাইস বেরিয়ে গেল 100 টাকা। এবার কি বলছে যে 35% যদি লাভ করতে হয়, তাহলে কত টাকায় বিক্রি করতে হবে? তাহলে 100 গুণ 135/100, 100 কাটে 135 টাকায় বিক্রি করতে হবে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
পরেরটা, সরল সুদে 5 বছরে বার্ষিক কত হারে অর্থ 3 গুণ হবে? তাহলে কি বলছে, সরল সুদে কোন একটা আসল 5 বছরে বার্ষিক কত হারে 3 গুণ হবে। সরল সুদে কোন একটা টাকা রাখা হলো 5 বছরে, এইটা 3 গুণ হয়ে যাবে, তাহলে সুদের হারটা কত? তাহলে পি এর মানটা যাই হোক না কেন, পি যদি পি হয়, আসল যদি পি হয়, এই পিটা 3 গুণ হবে। তাহলে পিটা যদি 3 গুণ হয়, নিশ্চয়ই এর সাথে 2p অ্যাড হবে, তাহলে সুদটা কত? 2p। পি নিজে পি এবং সুদ হচ্ছে 2p, তাহলে কত? 3p হয়ে যাচ্ছে। তার মানে পি টাকা কেউ যদি রাখে, আসল যদি পি টাকা হয়, তাহলে সুদ কত হতে হবে? সুদ হতে হবে 2p, তাহলে পি আর 2p মিলে তখন 3p হয়ে যাবে। তাহলে এইটা যদি হয়, এবং টাইমটা কত বলে দিয়েছে, টাইম 5 বছর, টাইম 5 ইয়ার, তাহলে সুদের হার আর এর মানটা কত বের করতে বলেছে? তাহলে আর এর সূত্রটা কি? আর ইকুয়াল টু পি ইন্টু টি, ওপরে আই ইন্টু 100। তাহলে আয়ের মানটা কত? আয়ের মান 2p, আয়ের মান 2p ইন্টু 100। পি এর মান কত? পি এর মান পি, আসল পি ধরা হয়েছে, তাহলে পি এর মানটা পি। টাইমের মানটা কত? টাইম 5, তাহলে পি পি কাটে, 5 20 100, 20 দুগুণে 40, 40% ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি কারেক্ট অ্যান্সার। সরল দিয়েছে একটা, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। তাহলে 12, 36 থেকে 12 বাদ দিলে 24, 24 ভাগ 6 থার্ড ব্র্যাকেট যোগ, এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে কি কি আছে? থার্ড ব্র্যাকেটের মধ্যে বিয়োগ আছে, ভাগ আছে, গুণ আছে, কিন্তু ভাগের কাজটা আগে করতে হবে এর মধ্যে থেকে। তাহলে 3 7 21, 98 বিয়োগ 7 গুণ 2, তাহলে 24, 4 মানে 6 4 6 24, 4 যোগ, এবার এই ব্র্যাকেটের মধ্যে কি আছে? বিয়োগ আর গুণ আছে, বিয়োগের থেকে গুণের কাজটা আগে করতে হবে। তাহলে 98 বিয়োগ 7 দুগুণে 14, 4 যোগ 98 থেকে 14 বাদ দিতে হবে, 4 4 হলে 8, 1 8 হলে 9, 84। তাহলে 84 যোগ 4 কত? 88। 88 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি একটি ঘনকের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল 600 সেমি হয়, তবে ঘনকের আয়তনটা কত? তাহলে ঘনক মানে কিরকম? ছবিটা অনেকটা এইরকম আসবে, এরকমটা ঘনক, যার একটা লেন্থ আছে, ব্রেথ আছে এবং হাইট আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে। তাহলে ঘনকের যে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা কি? প্রত্যেকটা বাহু যদি এ হয়, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6a স্কোয়ার। এই 6a স্কোয়ারের মানটা কত দেওয়া আছে? 600। 6a স্কোয়ারের মান যদি 600 হয়, তাহলে 6 দিয়ে 600 কে কাটলে 100, তাহলে a স্কোয়ারের মানটা কত? a স্কোয়ারের মান 100। তাহলে a ইকুয়াল টু, স্কোয়ারটা উঠে গিয়ে এই পাশে স্কোয়ার রুট বসবে, তাহলে a ইকুয়াল টু 100 স্কোয়ার রুট কত? 10। তার মানে একটা বাহু 10। এবার ঘনকের আয়তন কত বলেছে? ঘনকের আয়তনের সূত্রটা কি? আয়তনের সূত্র হচ্ছে a কিউব। তাহলে এর মানটা কত? 10 দেওয়া আছে, 10 এর কিউব মানে কত? 10 গুণ 10 গুণ 10, 10 এর পরে 1 এর পরে 3টে শূন্য আসবে, তাহলে 1000 ঘন সেমি সেন্টিমিটার কিউব হচ্ছে এইটার আয়তন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।